সোনিয়া তার মা কিরণময়ী দেবী এবং বাবা হীরালাল বাবুর সঙ্গে আলপুকুর নামক গ্রামে বাস করত। বাবা একজন কৃষক ছিল, মা সংসার নিয়ে ব্যস্ত থাকতেন। সোনিয়ার ছোট থেকেই ইচ্ছা ছিল আর্মি হবার এবং পড়াশোনাতে সে বরাবরই ভালো ছিল, কিন্তু বাবা মা তাকে কোনোদিন আর্মি হওয়ার জন্য উৎসাহিত করতেন না। আর্থিক অবস্থার কারণে পড়াশোনাও করাতে চাননি, তাই তার তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেলেন। এমনই একদিন, এই সোনিয়া, তাড়াতাড়ি রেডি হয়ে নে। এখনো কি করছিস বলতো? সব সময় শুধু তোর পড়াশোনা ছাড়া আর কোনো কথাই নেই। আজকে তো তোর বিয়ে নাকি? আজকেও পড়তে বসতে হয়? এখনই যে লোকজন চলে আসবে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। মা, আমি আর্মি হতে চাই। আমার ছোট থেকে ইচ্ছা আমি দেশের জন্য কিছু করব। আর তুমি আর বাবা কিনা আমার বিয়ে দিতে চাইছো? আমার বিয়ে করার একদমই ইচ্ছা নেই। আগে আমি আর্মি হব, তারপর বিয়ে করব। মেয়ের কথা শোনো, মেয়ে ছেলে আবার আর্মি হবে? ওসব ছেলেদের স্বপ্ন, ওসব স্বপ্ন দেখে তোর লাভ নেই। ওট ওট, তাড়াতাড়ি বইপত্র ছাড়, এবার রেডি হ। এই বরপক্ষ এসে গেল বলে কথা। সোনিয়া বাবা মায়ের কথা অনুযায়ী চুপচাপ বই রেখে দেয়। মনের ইচ্ছা থাকলেও বাবা মার কোনো রকম সাপোর্ট না পাওয়ার জন্য তাকে বিয়ে করে নিতে হয়। ভালো সম্বন্ধ তাই হাতছাড়া না করে শহরের বাসিন্দা দেবরঞ্জন বাবুর ছেলে শ্যামলের সঙ্গে সোনিয়ার বিয়ে হয়ে যায়। তারপর সোনিয়া শ্বশুরবাড়ি চলে গেলে একদিন তার শাশুড়ি কুন্তি দেবী বলেন, বৌমা, ও বৌমা, ঘুমিয়ে পড়লে নাকি গো? একটু চা খেতে ইচ্ছা করছে। মনে হয় ঘুমিয়েই পড়েছে। যাই, আমি গিয়ে চাটা করে নিই। এমন সময় ঘুম থেকে উঠে মাথাটা ধরে আছে। বিকালে একটু চা খেলে মাথাটা ছাড়ে, বেশ আরাম লাগে। তারপর কুন্তি দেবী চা খেতে খেতে সোনিয়ার ঘরে ঢোকে এবং তিনি দেখতে পান সোনিয়া এক গাদা বই নিয়ে বসে আছে। এরপর কুন্তি দেবী দেখেই রেগে লাল হয়ে যায় এবং তিনি বলেন, বৌমা, তোমাকে কখন থেকে ডাকছি এক কাপ চা খাবো বলে, তুমি কিনা বই নিয়ে এখানে বসে আছো? কার বই এসব? তুমি কি করছো এসব বই নিয়ে? এ তো দেখছি আর্মির প্রিপারেশন নেবার বই। মা, আসলে আমি একটুও খেয়াল করিনি, একটু বইগুলো ঘাঁটাঘাঁটি করছিলাম। এগুলো আমারই বই। আমার খুব ইচ্ছা আমি একজন আর্মি অফিসার হব, কিন্তু বাবা মার কোনো রকম সাপোর্ট না পাওয়ার জন্য আমাকে বিয়ে করতে হয়েছে। তাই আমি সঙ্গে করে বইগুলো নিয়ে এসেছি এখানে পড়াশোনা করব বলে। আর 1 মাস পরেই আমার আর্মি টেস্ট পরীক্ষা। আমি তো আমার ইচ্ছাটাকে ভুলতে পারি না। না, আমি নিশ্চয়ই চেষ্টা করলে আমি একজন আর্মি অফিসার হতে পারবো। কুন্তি দেবী সোনিয়ার কথা শুনে অবাক হয়ে যান এবং তিনি মনে মনে বলেন, বৌমা কি বলছে? আর্মি হবে? যাই, আগে শ্যামল আর ওর বাবার সঙ্গে কথা বলি। এরপর কুন্তি দেবী শ্যামলের বাবা দেবরঞ্জন বাবু এবং শ্যামলের কাছে যায় এবং তিনি বলেন, শ্যামলের বাবা, শুনছো? বৌমার কথা শোনো। শ্যামল, বাবা তোর বইয়ের কথা শোন। সে নাকি আর্মি হবে। তার ছোটবেলাকার স্বপ্ন তার বাবা মা পূরণ করতে দেয়নি, তাই এখানেই বইপত্র নিয়ে চলে এসেছে। সে আর্মি অফিসার হতে চায়। ও তাই নাকি? এ তো ভালো কথা। আমরা বৌমার স্বপ্ন পূরণ করব। বৌমা তো তাছাড়া আমাদের মেয়ের মতোই, তাই না শ্যামলের মা? ঠিকই বলেছ, আমাদের তো আর মেয়ে নেই, বৌমাই আমাদের মেয়ে। তার জন্য এটুকু তো আমরা করতেই পারি, তাই না? আমরা একজন মেয়ের জন্য তার বাবা মা যা যা করে, আমরাও বৌমার জন্য তাই করব। ঠিক আছে বাবা, যেমন করে হোক আমরা সোনিয়ার স্বপ্ন পূরণ করেই ছাড়বো। আমাদের ঘরের দিন আনি দিন খাই, তা সত্ত্বেও আমাদের ঘরে যে কোনো স্বপ্ন পড়ে থাকবে তা তো আমরা হতে দেব না। আমরা পরিশ্রম করেও সেই স্বপ্নকে পূরণ করবই। যতই পরিশ্রম করতে হোক না কেন, তা সত্ত্বেও এই স্বপ্ন আমরা পূরণ করেই ছাড়বো। এরপর তারা সোনিয়ার কাছে আসে এবং তাদের মতামত জানায়, যেটা শুনে সোনিয়াও খুবই খুশি হয়ে যায় এবং সে বলে, তোমাদেরকে কি যে বলবো, আমার কাছে কোনো ভাষাই নেই। যা আমার বাবা মা করতে পারেনি তা তোমরা আমার জন্য করছো। আমার ভাগ্য খুব ভালো, জানো তো, যে আমি এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছি। কেন, আমাদের মেয়ে হলে কি আমরা করতাম না? তুমি তো আমাদের মেয়ের মতো। আমরা কি তোমাকে বৌমা বলে মনে করি? মেয়ের জন্য যেমন কষ্ট করতাম সেরকম তোমার জন্যও কষ্ট করব। তুমি তো আমাদের মেয়ে। এরপর কিছুদিনের মধ্যেই সোনিয়ার টেস্ট পরীক্ষা চলে আসে। এরপর সে আর্মি ট্রেনিং এ চান্স পায়, যেটা শুনে সোনিয়া শ্বশুরবাড়ির লোকেরা খুবই খুশি হয়ে যায় এবং তারা টাকা পয়সা জোগাড় করে সোনিয়াকে 2 মাসের ট্রেনিং এ পাঠিয়ে দেয়। এরপর কুন্তি দেবী বলেন, যাও মা, এই কটা টাকা দিচ্ছি, রাখো। আবার দরকার পড়লে চিঠি পাঠাবে, আমরা ঠিক টাকা পৌঁছে দেব। তুমি শুধু মন দিয়ে তোমার ট্রেনিংটা কমপ্লিট করো, কেমন? ঠিক আছে মা, বাবা আসছি। তোমরা ভালো থেকো, আমাকে আশীর্বাদ করো আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি।
এরপর সোনিয়া 2 মাসের ট্রেনিংয়ে চলে যায়। সোনিয়ার চিঠি বাড়িতে আসে। তখন দেবরঞ্জন বাবু বলেন, শুনছো শ্যামলের মা, এই দেখো বৌমার চিঠি এসেছে। বৌমার চিঠিতে কি লিখেছে পড়বে আসো। দেখো দেখো বৌমা লিখেছে 90,000 টাকা দরকার এই মাসের মধ্যে। এত টাকা কোথায় পাবো? সবাই তো আমরা খেটে খাই। এই যাওয়ার সময় যেমন হোক করে টাকা জোগাড় করে দিয়েছি। এখন 90,000 টাকা কোথায় পাবো? এখন আমার কাছে একটাই উপায় আছে, এই বাড়িটা কি বন্ধক রেখে বৌমাকে টাকা পাঠাতে হবে। তা না হলে টাকা জোগাড় করার আর কোনো উপায় নেই। এদিকে টাকার পরিমাণটাও অনেকটাই দিতে হচ্ছে, আর এতগুলো টাকা শুধুমাত্র বাড়িটা বন্ধক রাখলেই তবেই পাওয়া যাবে। এরপর দেবরঞ্জন বাবু গ্রামের জমিদার মনিহার বাবুর কাছে গিয়ে বাড়ি বন্ধক দিয়ে 3 মাসের জন্য টাকা ধার নিয়ে আসে এবং সোনিয়াকে ব্যাংক মারফত টাকা পাঠিয়ে দেয়। তার 2 মাস পর সোনিয়া 15 দিনের ছুটি নিয়ে বাড়িতে আসে। মা, বাবা, তোমরা কেমন আছো সবাই? আর তোমার ছেলে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। শ্যামল একটু কাজে বেরিয়েছে, আমরা সবাই ভালো আছি। তুই কেমন আছিস মা? তোর ট্রেনিং কেমন চলছে? হ্যাঁ বাবা, আমিও ভালো আছি। আর আমার ট্রেনিংও বেশ ভালোই চলছে। এই তো আর কিছুদিন পরেই আমার ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে আর আমি অফিসার হয়ে যাব। হ্যাঁ রে মা, ভালো করে খাওয়া দাওয়া করিস তো নাকি? একেবারে শুকিয়ে গেছিস তো দেখছি। এখন বাড়িতে এসেছিস, ভালো করে খাওয়া দাওয়া করে শরীরটাকে ঠিক করে নে। শরীর খারাপ হয়ে গেলে তখন কি হবে? আরে মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আমার শরীর ভিতর থেকে একেবারে স্ট্রং আছে। বেশি খেলে তো মোটা হয়ে যাব। মোটা হলে ট্রেনিং এ অসুবিধা হবে না, তাই আমাদেরকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হয়। এরপর কিছুদিন পর আবার সোনিয়া ট্রেনিং এর জন্য ফিরে যায়। 3 মাস হয়ে গেলে এদিকে জমিদার মনিহার বাবু রঞ্জন বাবুর বাড়িতে তাগাদা করতে আসেন এবং বলেন, কে দেবরঞ্জন বাবু? 3 মাস তো আজ পূরণ হতে চললো, ভুলে গেছেন নাকি একদম? 3 মাসের কথা বলে বাড়িটাকে বন্ধক দিয়েছিলেন, এবার তো আমার টাকাটা ফেরত দিন। আর কয়েকটা দিন অপেক্ষা করুন, আমার বৌমার ট্রেনিং কমপ্লিট হয়ে এসেছে। চাকরিটা হয়ে গেলেই আমি বাড়িটা ছাড়িয়ে নেব। আর কয়েকটা দিন অপেক্ষা করুন দয়া করে। আর একদিনও নয়, আমার ঠিক টাইম বাই টাইম। আপনি 3 মাস বলে নিয়ে এসেছেন, আজকেই 3 মাস পূরণ হয়ে গিয়েছে। টাকাটা দিতে পারলে দিন, না হলে বাড়িটা ছেড়ে দিন। বাড়িটা যদি ছেড়ে দিই তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার জায়গাই নেই। আমাদের উপর একটু দয়া করুন, কিছুদিনের জন্য একটু ছাড় দিন। জমিদার মনিহার বাবু কোনো কথা না শুনে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। এমন সময় তাদের যাওয়ার কোনোই জায়গা ছিল না, আর না তো হাতে কোনো টাকা পয়সা ছিল যে কোনো বাড়ি ভাড়া নেবে। অনেক ভাবনা চিন্তা করে তারা প্ল্যাটফর্মে থাকতে শুরু করে। দেবরঞ্জন বাবু কুলির কাজ করতেন আর শ্যামল লোকের জুতো পালিশ করত। আর কুন্তি দেবী প্ল্যাটফর্ম ঝাড়ু দিয়ে যা উপার্জন করত, সব টাকা মিলিয়ে তারা সোনিয়াকে ট্রেনিংয়ে পাঠিয়ে দিত। এরপর কিছুদিন এভাবেই কেটে যায়। সোনিয়ার আবার চিঠি আসে। বাবা, এই দেখো সোনিয়া চিঠি লিখেছে। চিঠিতে জানিয়েছে ও বাড়ি ফিরছে। বৌমাকে কোনোভাবেই জানাতে দিলে হবে না যে আমরা বাড়ি ছেড়ে স্টেশনে আছি। তাহলে কি করব? সে তো এসে দেখলেই জানতে পেরে যাবে। আমাদের তো আর করার কিছুই উপায় নেই। বাবা, আমরা যদি কিছুদিনের জন্য একটা বাড়ি ভাড়া নিই তাহলে কেমন হয়? ঠিক বলেছিস তো, বৌমাকে এখন কোনো রকমে ম্যানেজ করে নিতে পারলেই হলো। এরপর তারা একটা ছোট বাড়ি দেখে কিছুদিনের জন্য ভাড়া নেয়। তারপর সোনিয়া বাড়ি ফিরলে সে তাদের বাড়ি দেখে অবাক হয়ে যায় এবং সে বলে, মা, বাবা, এটা কার বাড়ি? তোমরা এখানে কেন আছো? আমাদের বাড়ি কি হলো? আসলে মা, আমাদের বাড়িটা তো মেরামত করা হচ্ছে, তাই এই বাড়িটাতে কিছুদিনের জন্য ভাড়া নিয়েছি। বাড়ি ঠিক হয়ে গেলেই আমরা চলে যাব। শাশুড়ির কথা শুনে সোনিয়ার যেন মনে একটা সন্দেহ হয়। এরপর সে মনে মনে ভাবে, কোথাও তো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। আমাকে এরা কিছু লুকাচ্ছে। যাই হোক, আমি পরে ঠিক জানতে পেরে যাব। এরপর সোনিয়া আবার ট্রেনিংয়ে চলে যায়। এইবার ট্রেনিং কমপ্লিট করে একেবারে অফিসার হয়ে বাড়ি ফেরে। এইবার বাড়িতে ফেরার সময় সে কাউকে না জানিয়েই হঠাৎ করে চলে আসে এবং স্টেশনে নেমে দেখে তার শ্বশুর মশাই কুলির কাজ করছে, শাশুড়ি প্ল্যাটফর্মে ঝাড়ু দিচ্ছে আর তার স্বামী যাত্রীদের জুতো পালিশ করছে, যেটা দেখে সোনিয়া অবাক হয়ে যায় এবং তার শাশুড়িকে জিজ্ঞাসা করে, মা, এসব কি দেখছি? হঠাৎ করে এসব কি হয়ে গেল? নিশ্চয়ই আমার কারণেই হয়েছে। ওইসব ছাড়ো মা, তুমি এখন বড় অফিসার হয়ে গেছো। এর চেয়ে খুশির খবর আর কি আছে? আজ আমার বুকটা পুরো ভরে গেল। নিশ্চয়ই বাবা,
আমি তোমাদের সব দুঃখ মুছে দেব। তোমরা আমার জন্য যা করেছো আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আরে পাগল মেয়ে, তোকে তো আগেই বলেছি তুই আমাদের মেয়ে, বাবা মা তার মেয়ের জন্য এতটুকু কষ্ট করতে পারবে না? এরপর সোনিয়া শাশুড়ির কথা শুনে খুশিতে আনন্দে শাশুড়িকে জড়িয়ে ধরে এবং তাদের বন্ধক দেওয়া ঘর ছাড়িয়ে দেয়। স্বামী আর শ্বশুর মশাইকে একটি বড় মুদিখানার দোকান করে দেয়। এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে একসঙ্গে জীবনযাপন করতে থাকে। সোনিয়ার বাবা মা যা করতে পারলো না, সোনিয়ার শ্বশুর শাশুড়ি তার বৌমার জন্য অনেক কিছুই করে দেখালেন। আর বৌমাও এমন একটা শ্বশুরবাড়ি পাওয়ার জন্য নিজেকে ভাগ্যবতী বলে মনে করে। কুমকুম দেবী তার ছেলে দেবাংশু ও এক মেয়ে অনুর সঙ্গে বেশ কষ্টের সঙ্গেই দিন কাটাচ্ছিল। তারা কয়েক বছর ধরে একটি রাস্তার পাশে রাখা সিমেন্টের পাইপের মধ্যেই বসবাস করে আসছিল, যেটা রাস্তার ধারে নোংরা আবর্জনার পাশেই ছিল। আর সেটা বাইরে থেকে দেখে কষ্টকর ও অসহ্যকর হলেও তাদের কাছে সেটাই যথেষ্ট ছিল। আর তারা দীর্ঘদিন এতেই অ্যাডজাস্ট করে আসছিল। কুমকুম দেবীর কাজ বলতে আবর্জনা কুড়ানোর কাজই করত, আর সেগুলোকে কুড়িয়ে বিক্রি করেই সে এতদিন তার ছেলে মেয়েদের লালন পালন তথা তাদের লেখাপড়া চালিয়ে আসছিল। এমনই একদিন, মা ও মা, তুমি কোথায় গেলে? এই দেখো আমাদের রেজাল্ট দিয়েছে। এই যে দাদা, মাকে এখানে দেখতে পাচ্ছি না কেন রে? তুই দেখেছিস মা কোথায় গিয়েছে? না, মা কোথায় গিয়েছে আমি জানি না, তবে মনে হয় মা আবর্জনা কুড়াতে গিয়েছে। আর মা তো সকালে সেটাই বলছিল। কি, মা আজ আবারও আবর্জনা কুড়াতে গিয়েছে? তাহলে তুই মাকে বারণ করিসনিস কেন? তুই তো বাড়িতেই ছিলিস, তাই না? নাও এবারে কি বলে শোনো। এই তুই তো জানিস যে মা আমাদের কথা শুনবে না, আর মাকে যতই বলো না কেন মা ঠিকই আবর্জনা কুড়াতে যাবে। আর তুই এমন করে বলছিস যেন তুই কোনো চাকরি পেয়ে গেছিস, আর তাই মাকে কাজে যেতে মানা করছিস। ওহ, তুইও না। আসলে আমি সেটা বলতে চাইনি, কিন্তু দেখ মাকে এরকম কষ্ট করতে দেখে আমার খুবই খারাপ লাগে, আর তাই আমি বলছি। এখন তোকে বলেও কি লাভ? তুই কি এখন এসবের কিছু বুঝবি? তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই কুমকুম দেবী সেখানে আসে ও তাদের ভাই বোনের মুখে এরকম কথা শুনে সে বলে, আচ্ছা রে মা, তুই এখন চুপ কর। আমি জানি তোরা দুজনেই আমায় ভালোবাসিস, কিন্তু আমি কি করব বল? আমি এখন এটা না করলে তোদের দুজনের লেখাপড়া কিভাবে করাবো? না মা, আমি এভাবে লেখাপড়া করতে চাই না। প্রয়োজনে আমিও তোমার সঙ্গে কাজে যাব, কারণ আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না। না রে মা, এভাবে বলে না। তোর লেখাপড়া এখনো বাকি আছে, আর তোরা লেখাপড়া করে বড় মাপের মানুষ হবি। কারণ যেভাবে আমার এই কষ্টের মধ্যে দিয়ে দিন কাটছে, ভবিষ্যতে তোদেরও না এভাবে দিন কাটে। কুমকুম দেবীর কথা শুনে তখন দু ভাই বোনেরই মন খারাপ হয়ে যায়। আসলে কুমকুম দেবী এরকমই ছিল, আর সে হাজার অসুবিধার মধ্যে থাকলেও তার ছেলে মেয়েদের সেটা বুঝতে দিত না। কিন্তু এখন অনু ও দেবাংশু বেশ বড় হয়ে গিয়েছিল, আর তারা তাদের পরিস্থিতি যথেষ্ট বুঝত। এরপর কুমকুম দেবী তাদের মন খারাপ দেখে বলে, আরে কি হলো, তোদের মন খারাপ কেন? আর অনু, আজ তো তোর রেজাল্ট দেওয়ার কথা ছিল, ওই দেখি তুই কেমন নম্বর পেয়েছিস। এই বলে কুমকুম দেবী অনুর হাত থেকে রেজাল্টটা নেয়। এরপর সে নম্বর দেখে বলে, আরে বাহ, তুই তো ভালো নাম্বার পেয়েছিস। তাই এই বছর আমি তোকে শহরে সব থেকে বড় নামকরা কলেজে ভর্তি করব, তুই দেখে নিস। না মা, তার আর প্রয়োজন নেই, কারণ আমি আর ভর্তি হব না। আর আমি ভেবেছি আমি ভর্তি না হয়ে বাড়ি থেকেই পড়াশোনা করব, কারণ আমি তোমার এই কষ্ট আর সহ্য করতে পারছি না। হে ঈশ্বর, একে আমি এখন কিভাবে বোঝাই যে এদিকে আমারও সংসার চালিয়ে তেমন টাকা বাঁচে না যে আমি জোর করে লেখাপড়া করাবো। তার থেকে বরং থাক। আর হয়তো ঈশ্বরও এটাই চান। ও, আমি বুঝেছি। তার মানে আমাদের অনু এখন বড় হয়ে গিয়েছে, আর ও এখন বিয়ে করার জন্য এই প্ল্যানটা করছে, যাতে করে ও পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকলে ওর তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, তাই তো? দেখ দাদা, তুই এভাবে বলিস না। এরকম বললে কিন্তু আমি খুব রেগে যাব, আর তখন আমি ভুলেই যাব যে তুই আমার দাদা। আরে মা, ও খারাপ কি বলেছে? সেই তো তুই বড় হয়ে গিয়েছিস, আর তোর তো বিয়ে দিতেই হবে, তাই না? তা দেবাংশু, তুই ভালো কথা মনে করে দিয়েছিস। আমি বরং এই সপ্তাহেই পণ্ডিত মশাইয়ের সঙ্গে অনুর বিয়ের ব্যাপারে কথাবার্তা বলবো। কুমকুম দেবী তখন এভাবেই বললে অনুরও কিছু বলার থাকে না। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। কুমকুম দেবী তার কথা অনুযায়ী এমনই একদিন পণ্ডিত মশাইয়ের কাছে যায় ও সে গিয়ে ছেলে দেখার কথা বললে পণ্ডিত মশাই বলে, দেখো মা, তুমি ছেলে খুঁজছো ঠিকই, কিন্তু এখন এই যুগে মেয়ের বিয়ে দিতে গেলে কাছে বেশ কিছু টাকা থাকার দরকার হয়, তবেই না মেয়ের ভালো জায়গায় সম্বন্ধ হয়। সে আপনি চিন্তা করবেন না পণ্ডিত মশাই, আমি ঘর বানানোর জন্য কিছু টাকা সঞ্চয় করে রেখেছি। প্রয়োজনে মেয়ের বিয়েতে ওটাকেই খরচ করে দেব।
আরে বাহ, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। এখন তাহলে আমি এর মেয়ের সঙ্গে বিপ্লবের দেখাশোনা করাই। আর এমনিতেও বিপ্লব যৌতুক ছাড়া বিয়েই করবে না। কি হলো পণ্ডিত মশাই, আপনি চুপ হয়ে রইলেন যে? কোনো সমস্যা আছে নাকি? না না, সমস্যা আবার কিসের? টাকা খরচ করলে বুড়োরও বিয়ে হয়, আর সেখানে তোমার মেয়েকে তো অনেক সুন্দর দেখতে। এখন তুমি চিন্তা করো না, আমি কালই ছেলেপক্ষকে তোমার বাড়িতে নিয়ে আসছি। পণ্ডিত মশাইয়ের কথা শুনে তখন কুমকুম দেবী খুবই খুশি হয়ে যায় ও সে খুশি মনে সেখান থেকে বাড়ি চলে আসে। এভাবে সেদিনটা কেটে যায়। পরের দিন পণ্ডিত মশাই তার কথা অনুযায়ী বিপ্লব ও তার মা সুলোচনা দেবীকে নিয়ে কুমকুম দেবীর বাড়িতে যায়। কিন্তু সেখানে গিয়ে কুমকুম দেবীর পাইপের বাড়ি দেখে তারা অবাক হয়ে যায়। তখন, এই যে পণ্ডিত মশাই, এদিকে শুনুন, এটা আমাদেরকে কোথায় নিয়ে এসেছেন? এখানে তো এসে দেখছি এদের বাড়িঘর কিছুই নেই, আর এ আবর্জনাওয়ালি। আরে দিদি, সেটা দেখলে আপনাদের হবে নাকি? আপনি শোনেননি গোবর গাদায় পদ্ম ফুল ফোটে, আর কয়লার খনিতেই হিরে হয়। তাই এখানেই আপনার যৌতুকের টাকা আছে, বুঝেছেন? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমার টাকা নিয়েই দরকার। এখন যৌতুকে 2 লক্ষ টাকা দিতে পারলেই হলো। এই যে দিদি, আপনারা কিছু বলছেন নাকি? না মানে বুঝতেই তো পারছেন আমাদের তেমন বাড়িঘর কিছুই নেই, তাই আপনাদের বাইরেই চেয়ারে বসতে দিয়েছি। না না, সেসব ঠিক আছে। আর আপনার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, তা আপনি 2 লক্ষ টাকা রেডি রেখেছেন তো? সুলোচনা দেবীর মুখে 2 লক্ষ টাকার কথা শুনে কুমকুম দেবী চমকে ওঠে ও সে তখন বলে, কি, এ আপনি কি বলছেন? 2 লক্ষ টাকা? 2 লক্ষ টাকা আমি কোথায় পাবো? হ্যাঁ, আমি জানতাম আপনারা যৌতুক নেবেন, কিন্তু তাই বলে 2 লক্ষ টাকা? কি 2 লক্ষ টাকা বেশি? এখন তো বাজারের দর জানেন, যেখানে সবকিছুরই দাম বেড়েছে, তা আমার ছেলের দাম বাড়বে না বলুন? তারা যখন কথাবার্তা বলছিল তখন ওখানে অনুও ছিল। এরপর অনু সুলোচনা দেবীর কথা শুনে আর থাকতে না পেরে সে বলে, এই যে কাকিমা, আপনি আপনার ছেলের বিয়ে করাতে এসেছেন নাকি ছেলেকে বিক্রি করতে এসেছেন যে আপনি বাজারে দরের সঙ্গে ছেলে তুলনা করছেন? এই মেয়ে, তুমি চুপ করো। আর তোমার মা যৌতুক দেবেন জেনে শুনেই আমরা এখানে এসেছি, বুঝেছো? এখন নাটক করলে চলবে না। না, নাটক আমরা করছি না, নাটক তো আপনারা করছেন। এখনই আপনারা এখান থেকে চলে যান। আপনি এখন বিনা যৌতুকে বিয়ে করাতে চাইলেও আমি আপনাদের মতো লোভী মানুষের বাড়িতে কখনোই বিয়ে করব না, বুঝেছেন? ঠিক আছে ঠিক আছে, করতেও হবে না, কিন্তু তুমি আমাদেরকে অপমান করে ভালো করলে না, বুঝেছো? কারণ তোমরা যে জায়গায় বাস করছো সেটা আমার মাসতুতো ভাইয়ের জায়গা। আমি আজই বলে তোমাদেরকে তাড়ানোর ব্যবস্থা করছি। এই বলে সুলোচনা দেবী তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে সে ঠিকই বলছিল, কারণ তারা সত্যি সত্যি অন্য লোকের জায়গায় বসবাস করছিল। এভাবেই বেশ কয়েকদিন কাটতে থাকে। এদিকে কুমকুম দেবীর চিন্তা বেড়ে গিয়েছিল, কারণ তারা এর আগেও অনেক জায়গা থেকে বিতাড়িত হয়েছিল। অন্যদিকে সুলোচনা দেবী তার কথা মতো সত্যি সত্যি তার মাসতুতো ভাই দিলীপ বাবুর বাড়িতে যায় ও তাকে গিয়ে সবকিছুই বলে। তখন দিলীপ বাবুর ছেলে রিক বলে, আরে পিসি, সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি কালই গিয়ে ওদেরকে তাড়িয়ে দেবো। আর যেখানে ওরা আমার পিসিকে অপমান করেছে বলে কথা। হ্যাঁ বাবা, তুই বরং সেটাই কর, কারণ ওটা মানুষ হিসেবে মোটেও ভালো নয়। হ্যাঁ পিসি, সে আমি গেলেই বুঝে যাব। আর যেখানে তুমিও খুব একটা ভালো নয়, তা যাই হোক, আমায় একবার অবশ্যই ওখানে যাওয়া উচিত। রিক সেদিন এভাবেই পরিকল্পনা করে নেয় ও সে তার পরিকল্পনা অনুযায়ী পরের দিনই গাড়ি নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়। কিন্তু সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না, শুধু অনুকে বই নিয়ে পড়তে দেখে। তখন, এ বাবা, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, শুধু একটা মেয়েকে লেখাপড়া করতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু এটা মানতে হবে, মেয়েটি দেখতে যথেষ্ট সুন্দর। আমি তো ওর থেকে চোখ সরাতেই পারছি না। এই বলে রিক সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে দেয়। এরপর সে সেখান থেকে চলে যায় ও পরের দিন আবারও সেখানে আসে। এভাবেই বেশ কিছুদিন আসলে সে অনুকে কখনো থালা মাজতে, কখনো পড়তে, আবারও কখনো ঝাড় দিতে দেখে, যেগুলো প্রতিনিয়ত দেখতে দেখতে রিকের তাকে খুব ভালো লেগে যায়। এমনই একদিন রিকের বাবা দিলীপ বাবু তাকে বলে, এই যে বাবা রিক, আমাদের বাগান বাড়ির আবর্জনাওয়ালির ঝামেলাটা শেষ হলো? মানে তুমি ওদেরকে তাড়িয়ে দিয়েছিলে তো? না বাবা, আমি সেটা করিনি। আসলে ওই বাড়ির মেয়ে অনুকে আমার খুবই পছন্দ হয়ে গিয়েছে, আর তাই আমি ওটা করতে পারিনি। তুমি বিশ্বাস করো বাবা, অনু খুবই ভালো মেয়ে, আর ওরা এরকম মোটেও না। হ্যাঁ, সে না হয় ঠিক আছে যে ওরা ভালো মেয়ে,
কিন্তু তাই বলে তুই ওই আবর্জনাওয়ালির মেয়েকে পছন্দ করে বসবি, এটা তো আমার ধারণা ছিল না। তাতে কি হয়েছে বাবা, একটা গরিব অসহায়কে উপকার করা তো ভালো। এখন যদি আমার কারণে ওই মেয়েটির ভাগ্য ভালো হয়ে যায়, তাহলে তো ঈশ্বর আমাদের প্রতি আরো খুশি হয়ে যাবেন। রিকের মুখে এরকম কথা শুনে দিলীপ বাবুর খুবই ভালো লেগে যায়। ও তারা সেদিনই বিয়ের কথা বলতে কুমকুম দেবীর কাছে যায়, কিন্তু কুমকুম দেবী তাদেরকে দেখে ভয় পেয়ে যায় ও সে বলে, বাবু, আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেবেন না, আসলে আমরা অনেক অসহায়। আরে দিদি, চিন্তা করবেন না, আসলে আমি আপনাদেরকে তাড়াতে আসিনি, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলে রিকের বিয়ের ব্যাপারে বলতে এসেছি। দিলীপ বাবু সেদিন এভাবেই সমস্ত ঘটনা বলতে থাকে, যেটা শুনে কুমকুম দেবী তখন খুবই খুশি হয়ে যায়। এরপর কুমকুম দেবীও বিয়েতে রাজি হয়ে যায়, যার ফলে কয়েকদিনের মধ্যেই দারিদ্র ঘরের মেয়ে অনুর ধনী বাড়িতে বিয়ে হয়ে যায়। বিয়ের পর সকলেই খুশি ছিল ও অনু খুশি মনে রিকের অট্টালিকা বাড়িতে সংসার করতে থাকে। এদিকে দিলীপ বাবু কুমকুম দেবীকে সহযোগিতা করে ও সেখানে জমিটি তার নামে লিখে দেয়, যার ফলে কুমকুম দেবীও একটি ছোটখাটো বাড়ি বানিয়ে ফেলে। এখন কুমকুম দেবীর আর কোনোই চিন্তা ছিল না, সে তার ছেলে দেবাংশুকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।